আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, অন্য মঞ্চের আলাপচারিতায় আপনাদের সকলকে আমন্ত্রণ জানাচ্ছি। সুপ্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। এখনকার আলোচনা আপনাদের সঙ্গে আছে আমি সিরাজুল ইসলাম। দর্শক, অনেকগুলো গুরুত্বপূর্ণ খবর আছে, তার ভিতরে সর্বপ্রথমেই বলি, আব্রাহাম লিঙ্কন জাহাজ এই যে সংকটে পড়েছে তার মূল কারণ কি? তার মূল কারণ হচ্ছে কুয়েত, বাহরাইন এবং ওমানে মার্কিন নৌবাহিনীর ঘাঁটি ইরান যে ধ্বংস করে ফেলেছে, তার কারণেই আব্রাহাম লিঙ্কনের এই সংকট তৈরি হয়েছে, এমন দাবি করছে আন্তর্জাতিক গণমাধ্যম, ইরানি গণমাধ্যম সবাই। এদিকে খুব ইন্টারেস্টিং খবর হচ্ছে, সংযুক্ত আরব আমিরাত ইরানকে বিপুল পরিমাণে অর্থ দেওয়ার বিনিময়ে ইরান যাতে হামলা না চালায় তার একটা চুক্তি করতে চাচ্ছে। এরই মধ্যে $300 কোটি দেয়া হয়েছে এবং আরো $2000 কোটি দেওয়ার একটা চুক্তি হতে যাচ্ছে। তবে সংযুক্ত আরব আমিরাতের ব্যাপারে কি বলছে সেটা কিন্তু আর একটা বিরাট প্রশ্ন। এদিকে ইরানের 3 জন পাইলট কাতারের কারাগারে বন্দী আছে, কিন্তু কাতার সে কথা বলছে না এবং তাদের সাথে ইরানের যোগাযোগ বা তাদের পাইলটদের পরিবারের লোকজন যোগাযোগ করতে পারছে না। এই ব্যাপারে আন্তর্জাতিক রেড ক্রিসেন্টকে চিঠি লিখেছে ইরান। কিভাবে ইরানের এই 3 পাইলট কাতারে আটক হয়েছে? আরো দুটি খুব গুরুত্বপূর্ণ খবর আছে। একটি খবর হচ্ছে, আগামীকাল অর্থাৎ রোববার ইরান এবং আমেরিকার মধ্যে যে ইসলামাবাদ সমঝোতার স্মারক সই হয়েছিল, সেই সমঝোতার স্মারকের মেয়াদ শেষ হয়ে যাচ্ছে। ইরানের পররাষ্ট্রমন্ত্রীকে জিজ্ঞেস করা হয়েছে যে যুদ্ধবিরতির মেয়াদ বাড়ানো হবে কিনা। খুব চমৎকার একটা বুদ্ধিদীপ্ত উত্তর তিনি দিয়েছেন। ইরানের পররাষ্ট্রমন্ত্রী কি বলেছেন আপনারা শুনলে অবাক হবেন এবং তার থেকে ভিন্ন ইঙ্গিতও মিলবে। এদিকে ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু ব্রিটেনকে যে প্রথম পরমাণু শক্তিধর ইসলামী প্রজাতন্ত্র বলে কটাক্ষ করেছিল, সে ব্যাপারে ব্রিটেন কিন্তু রাষ্ট্রীয়ভাবে বক্তব্য দিয়েছে। আপনারা ভাবুন তো কি বলতে পারে ব্রিটেন। সুপ্রিয় দর্শক, এই যে বিষয়গুলো বললাম, এই বিষয়গুলো নিয়েই মূলত আজকের ভিডিওতে কথা বলবো। আশা করি ভালো লাগবে আলোচনা, আর ভালো যদি লাগে আলোচনা তাহলে আপনারা লাইক, কমেন্ট, শেয়ার করবেন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথেই থাকবেন। দর্শক, চলুন বিস্তারিত আলোচনা করি। প্রথমেই যে আলোচনা করতে চাই সেটি হচ্ছে, বার্তা সংস্থা রয়টার্স খবর দিয়েছে যে $300 কোটি ইরানকে দিয়েছে সংযুক্ত আরব আমিরাত এবং আরো $2000 কোটি ইরানকে দেবে সংযুক্ত আরব আমিরাত। এত বিপুল পরিমাণ অর্থ কেন দিচ্ছে? এত বিপুল পরিমাণ অর্থ দেওয়ার কারণ হচ্ছে এই যে সংযুক্ত আরব আমিরাত ইরানকে উন্নয় বিনয় করছে, অনুরোধ করছে যে আমরা টাকা দিচ্ছি, আপনাদের সাথে আমাদের একটা চুক্তি হবে, আপনারা সংযুক্ত আরব আমিরাতে আর হামলা করতে পারবেন না। শুধু তাই না, এটা ঘনিষ্ঠতার জন্য, সম্পর্ক বৃদ্ধির জন্য দ্বিপক্ষীয় এমন একটা চুক্তি হবে যার আওতায় দুই দেশ গোয়েন্দা তথ্য বিনিময় করবে, তারপরে আঞ্চলিক সহযোগিতা থেকে শুরু করে অনেক ব্যাপার স্যাপার আছে। এটা সেই খবর দিচ্ছে 4টি সূত্রের বরাত দিয়ে আরো $2000 কোটি দেবে। ইরান কি বলছে এ ব্যাপারে? ইরানের বক্তব্য ঠিক এইরকম ভাবে, মানে ইরানের মনোভাবটা এইরকম ভাবে তুলে ধরা হয়েছে যে এরকম বিপুল অঙ্কের টাকা দিলে ইরান সংযুক্ত আরব আমিরাতে হামলা হয়তো নাও চালাতে পারে। এবং ইরানে তো ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে, এই ক্ষয়ক্ষতির একটা অংশ যদি এইসব জায়গা থেকে উঠে আসে তাহলে মন্দ কি? হলোই তো, প্রতিবেশী দেশই তো। রয়টার্সের এই খবরে আরো দাবি করা হয়েছে, ইরান পারস্য উপসাগরের আরো অন্তত 2টি দেশের সাথে হয়তো এই ধরনের চুক্তি করতে পারে, অর্থাৎ তারাও অর্থ দেবে এবং তাদের সাথে ইরানের চুক্তি থাকবে, অর্থাৎ তারা ইরানের কাছ থেকে এই গ্যারান্টি চাইবে যে ইরান তাদের উপর হামলা করবে না। সংযুক্ত আরব আমিরাত এই খবর অস্বীকার করেছে। তারা বলছে যে না, আমরা এই ধরনের কোনো অর্থ ইরানকে দেইনি এবং এই ধরনের অর্থ দেওয়ার কোনো পরিকল্পনা নেই, এই খবরটা সঠিক খবর নয়। আমি জানি না রয়টার্সের খবর মিথ্যা কিনা, হতেও পারে, অসম্ভব কিছু না, আবার সত্যিও হতে পারে। হয়তো সংযুক্ত আরব আমিরাতে এই সময় নানান টেকনিক্যাল কারণে অনেক ব্যাপার আছে, তো আমেরিকার চাপ থাকতে পারে, ইসরায়েলের চাপ থাকতে পারে, ভারতের চাপ থাকতে পারে, বা একটা মান অপমানের ব্যাপার থাকতে পারে, নানান কারণে এই খবরটা হয়তো লুকিয়ে যেতে পারে, গোপন করতে পারে, বাট ভেতরে ভেতরে ইরানের সাথে এমন চুক্তির কথা হতেই পারে, আসতেই পারে। আমি আরো 2-3 দিন আগে এই বিষয়ে একটা ইনফরমেশন পেয়েছিলাম, কিন্তু তখনও কোনো কংক্রিট আলোচনা ছিল না বলে, মেইন স্ট্রিম গণমাধ্যমে ছিল না বলে আমি আলোচনাটা তুলিনি। কিন্তু আজকে
খবরটা তুললাম এই কারণে, যেহেতু রয়টার্সে এই খবর প্রকাশ হয়েছে। এবং শুধু সংযুক্ত আরব আমিরাতের কথা না, আরো দুটি দেশের সাথে নাকি ইরানের এইরকম আলোচনা চলছে। এই জন্য আমি খবরটা আজকে ফ্ল্যাশ করলাম। তো এই যে সংযুক্ত আরব আমিরাত ইরানের সাথে চুক্তি করছে, অর্থ দিচ্ছে এবং আরো অর্থ দেবে, বা আরো দুইটি দেশ ইরানের সাথে এই ধরনের চুক্তি করবে, তারা কেন চুক্তিটা করছে? এটা হলো একটা বেসিক কোশ্চেন। এটা শুধুমাত্র এই কারণে, আর কিচ্ছু না, শুধুমাত্র এই কারণে ইরান তার সামরিক সক্ষমতা দিয়ে আমেরিকা এবং ইসরায়েলকে মধ্যপ্রাচ্যে মারাত্মক রকমের কোণঠাসা করে ফেলেছে। শুধু কোণঠাসা না, আসলে মধ্যপ্রাচ্যে আমেরিকার ঘাঁটিগুলো এত ভয়াবহভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে। এই সমস্ত দেশ চোখের সামনে দেখেছে যে আমেরিকার কি বিশাল বিশাল অট্টালিকা, প্রাসাদ, বিশাল বিশাল সামরিক ঘাঁটি, নৌবাহিনীর ঘাঁটি, তাদের গুরুত্বপূর্ণ বিমান, ক্ষেপণাস্ত্র প্রতিরক্ষা, এগুলো চোখের সামনে ধ্বংস হয়ে গেছে। এই সমস্ত দেশের রাজা মহারাজারা দেখেছে নিজেরা চোখের সামনে। দেখার পরে এখন তাদের হয়তো একটা হুঁশ হচ্ছে যে ইরান আসলে মধ্যপ্রাচ্যে কি করতে পারে আর কি করেছে। তারা তো এক দফা দুই দফা দেখেনি, কয়েক দফাই দেখলো। কিরকম? এই যে 28 ফেব্রুয়ারি যে যুদ্ধ শুরু হলো, সেই যুদ্ধ কিন্তু একটানা 40 দিন চলেছে। সেই সময় ইরানের পাল্টা প্রতিরোধ দেখেছে। এরপরে কিছুদিন যুদ্ধবিরতি থাকলো, আবার আমেরিকা ইরানের উপর হামলা চালালো এবং সেখানে 13-14 দিন টানা যুদ্ধ হলো। এবং এই 13-14 দিনের যুদ্ধে ইরান মারাত্মক রকমের ক্ষতিগ্রস্ত করে দিয়েছে আমেরিকাকে। মধ্যপ্রাচ্যের প্রত্যেকটা ঘাঁটি ভয়ঙ্কর ভাবে ক্ষতিগ্রস্ত করে দিয়েছে। একেবারে বেছে বেছে চিহ্নিত করে টার্গেটে হামলা চালিয়েছে ইরান। এই ঘটনাগুলো মধ্যপ্রাচ্যের যারা রাজা বাদশাহ শাসক, তারা তো দেখেছে, তারা জানে তাদের অবস্থা কি। এবং শুধু তাই না, ইরান যেখানে ঘোষণা দিয়েছে সেখানে হামলা করেছে এবং সাকসেস। আরব আমিরাতে দুবাই বিমানবন্দরে, তাদের তেল স্থাপনায়, রিফাইনারিতে, অস্ত্র গুদামে, সামরিক ঘাঁটিতে, যেখানে বলেছে সেখানে হামলা চালিয়েছে এবং ভয়াবহ ক্ষতির মুখে পড়েছে। শুধু তাই না, মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ইরানকে কয়েকবার মুছে দিতে চেয়েছে মানচিত্র থেকে। ইরানের সমস্ত ইনফ্রাস্ট্রাকচার সব ধ্বংস করে একদম পাথরের যুগে, প্রস্তর যুগে পাঠিয়ে দেওয়ার কথা বলেছে, কিন্তু একবারও সেই ধরনের হামলা করতে পারেনি বা হামলা চালায়নি। ইরানও বলেছিল কি, এই ধরনের যদি হামলা হয় ইরানের উপরে, ইরান মধ্যপ্রাচ্যের কোনো স্থাপনা, তেল ক্ষেত্র, গ্যাস ক্ষেত্র এবং বিমানবন্দর আস্ত রাখবে না। আমেরিকা এই ভয়ে হামলা চালায়নি এবং মধ্যপ্রাচ্যের কোনো দেশ আমেরিকাকে ইরানের উপর হামলা চালাতে দেয়নি। তারা জানে যে ইরান এই কাজ করবে। এই যে ইরানের সামরিক সক্ষমতা, এই সামরিক সক্ষমতার কারণেই আজকে সংযুক্ত আরব আমিরাত বা মধ্যপ্রাচ্য আর আরো কোনো দেশ ইরানের সাথে চুক্তি করছে যে ভাই টাকা দিচ্ছি, আমাদেরকে আর হামলা চালায় না আমাদের উপরে। ইরান তো রিসেন্টলি বলেছে, আমি গত পরশুদিন যে প্রথম ভিডিওতে বলেছি, ইরানের সর্বোচ্চ নেতা তিনি ঘোষণা করেছেন এই যে IRGC বা ইরানের সামরিক কাঠামো পুনর্গঠন করা হলো, 6 জন কমান্ডারকে নতুন করে রিশাফল করে নিয়োগ দেওয়া হলো। তারপর পরই ইরানের সর্বোচ্চ নেতার পক্ষ থেকে বলা হয়েছে, যদি তোমরা মনে করো ইরানের প্রয়োজন এখনো মেটেনি, অর্থাৎ ইরান যতটুকু হামলা করলে তার জন্য সেফ হয় পরিস্থিতি, ততটুকু হামলা হয়তো হয়নি। যদি তোমরা এটাকে মনে করো, তাহলে তোমরা হামলা চালাও এবং তার প্রস্তুতি নাও, গোয়েন্দা কার্যক্রম জোরদার করো। ইরানের সর্বোচ্চ নেতা বলছে, তার মানে মধ্যপ্রাচ্যে ইরানের পক্ষ থেকে হয়তো আর একটা হামলা আসন্ন। নট অনলি দ্যাট, আমি আপনাদেরকে এখানে বলে রাখি, এমন আলামতও পাওয়া যাচ্ছে ইসরায়েলের উপর ইরান ভয়াবহ রকমের ক্ষেপণাস্ত্র হামলা চালাতে পারে, এমন আলামতও পাওয়া যাচ্ছে। আপনারা এরই মধ্যে জেনেছেন হয়তোবা, আজকেই লেবাননে ভয়াবহ হামলা চালিয়েছে ইসরায়েল এবং আজকের এই হামলায় অন্তত 11 জন নিহত হয়েছে, তার ভিতরে 3টি শিশু রয়েছে। বলা হচ্ছে জুনের যুদ্ধবিরতির পরে এই হামলা সবচেয়ে ভয়াবহ বড় হামলা। ইরানের যে যুদ্ধবিরতির শর্ত ছিল তার ভিতরে 1 নম্বর ছিল যে লেবাননের হামলা বন্ধ করতে হবে। সেই লেবাননে যখন হামলা চলছে, গাজায় যখন হামলা চলছে, তখন ইরান কি একেবারেই চুপ থাকবে? যুদ্ধবিরতি যখন লঙ্ঘন করেইছে, ইসলামাবাদ সমঝোতা স্মারক যখন লঙ্ঘন করেছে আমেরিকা, তখন ইরানের সামনে তার কোনো বাধা নেই। অতএব সে কিন্তু নিশ্চয়ই পরিকল্পনা নিচ্ছে এবং তার লক্ষ্য ঠিক করছে। জানা যাচ্ছে যে ইসরায়েলে ব্যাপকভাবে ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র দিয়ে হামলা চালাবে ইরান। তো যে কথা বলছিলাম আমি সেখানে ফিরে আসি আবার। তো মধ্যপ্রাচ্যের দেশগুলোতে এইভাবে হামলা চালানোর কারণে এই সমস্ত দেশ এখন নতজানু হয়েছে। এরই ভেতরে খবর পাওয়া যাচ্ছে যে, আমি আজকে দুপুরে ভিডিওতেই বলেছি, আব্রাহাম লিঙ্কন
মার্কিন দ্বিতীয় বৃহত্তম বিমানবাহী রণতরী, তাকে ভারত মহাসাগর থেকে সরিয়ে নেওয়া হচ্ছে এবং সেখানে রিপ্লেস করা হচ্ছে জর্জ ওয়াশিংটন বিমানবাহী রণতরীকে। এই যে আব্রাহাম লিঙ্কনে এই সংকট তৈরি হলো, খাবার নেই, দাবার নেই, বাথরুম নেই, সাবান নেই, শাওয়ার গুলো ছত্রাক পড়ে নষ্ট হয়েছে, আরো মাঝে বিভিন্ন রকমের অবস্থা, কম পরিস্থিতি তৈরি হলো তো সেখানে মারামারি খুনোখুনি হয়নি। কেন এই অবস্থা তৈরি হয়েছে আব্রাহাম লিঙ্কনের? আব্রাহাম লিঙ্কনের এই অবস্থা তৈরি হওয়ার পেছনে মূল কারণ যেটা, সেটা হচ্ছে এই বাহরাইন, কুয়েত এবং ওমানে মার্কিন যে নৌবাহিনীর ঘাঁটি ছিল, সমস্ত ঘাঁটি একেবারে তছনছ করে দিয়েছে ইরান। এবং আপনারা জানেন যে বাহরাইনে ৫ম নৌবহরের ঘাঁটি ছিল, সেই ঘাঁটি একদম যুদ্ধের প্রথম দিন থেকেই হামলার মুখে এবং শেষ পর্যন্ত সবসময় বাহরাইনে হামলা চালিয়েছে ইরান। অনেকে আমার কাছে প্রশ্ন করেছে, ভাই ঘাঁটি তো ধ্বংস করে দিয়েছে, তারপর আবার কি হামলা চালায়? ভাই একটা ঘাঁটিতে তো আর একটা দুটো বিল্ডিং থাকে না, বহু বিল্ডিং থাকে, বহু কিছু থাকে, সব তো আর একসাথে শেষ হয়ে যায় না। অনেক কিছু তো লোহা লকড়ের অনেক ব্যাপার স্যাপার আছে, সে আবার যুদ্ধবিরতি গেছে মাঝে, অনেকগুলো ঠিকঠাক করার চেষ্টা করেছে, অনেক কিছু। এগুলো একদম মানে ইরান চেয়েছে যে একদম কমপ্লিটলি শেষ হতে, যাতে আর কোনোদিন এটা ব্যবহার করতে না পারে, এইরকম করে। তার মানে একটা ধ্বংসস্তূপে পরিণত করার পরে সেই ধ্বংসস্তূপ আবার ধ্বংস করার চেষ্টা করেছে ইরান। এই রকমের মার্কিন নৌবাহিনীর ঘাঁটিগুলোতে হামলার পরে এই সমস্ত জায়গা থেকে লজিস্টিক সাপোর্ট, খাদ্য, খাবার, এই সমস্ত কোনো কিছু আর যেতে পারেনি। এই যে আব্রাহাম লিঙ্কনের যে সমস্ত নাবিকরা, সেই নাবিকরা কয়েক মাস ধরে নাকি দুধের মুখ চোখে দেখে না, অর্থাৎ দুধ খেতে পারেনি। ভাবতে পারেন, সামরিক বাহিনীর লোকজন দুধ পায়নি। এইরকম পরিস্থিতি তৈরি হচ্ছে, এখান থেকে প্রত্যাহারও করতে পারছে না, আবার এই সমস্ত যোগানও দিতে পারছে না। এখন মার্কিন বাহিনীর যা পরিস্থিতি, আমি আপনাদেরকে জানাই, দিয়েগো গার্সিয়া যে সামরিক ঘাঁটি ভারত মহাসাগরে, এই দিয়েগো গার্সিয়া ঘাঁটি থেকে মার্কিন বাহিনীকে এখন লজিস্টিক সাপোর্ট দিতে হবে। ওমান উপকূল থেকে ৩,৫০০ থেকে ৩,৮০০ কিলোমিটার দূরত্বের পথ, একদম খুব সহজ ব্যাপার না, সেখান থেকে নিতে হবে। সেটা হচ্ছে ব্রিটিশ ঘাঁটি। ইরান ব্রিটেনকে বলে রেখেছে, আমেরিকাকে ঘাঁটি মাটি কোনো কিছু দিয়ে সাহায্য সহযোগিতা করলে কিন্তু তারাও টার্গেট হবে। এটা একটা জটিলতা আমেরিকার জন্য, হয়তো পাবে, সেখান থেকে লজিস্টিক সাপোর্ট পাবে, বাট হর হামেশা ওমান থেকে, কাতার থেকে, কুয়েত থেকে, বাহরাইন থেকে যেভাবে পেত, এখন আর সেটা, সেই যুগ শেষ। শুধু তাই না, এরা তো হরমুজ প্রণালী দিয়ে পারস্য উপসাগরে ঢুকতেই পারছে না। যুদ্ধ শুরুর দিন থেকে মার্কিন বাহিনীর যুদ্ধ জাহাজ আর হরমুজ প্রণালী দিয়ে ঢুকতে পারেনি, একদম বন্ধ। আর ইরান যখন হরমুজ প্রণালীকে কন্ট্রোল করা শুরু করেছে, তখন থেকে তো একেবারেই ক্লোজ। সেক্ষেত্রে আমেরিকা ইরানের সাথে যুদ্ধ করতে এসে এই রকমের একটা ভয়াবহ কঠিন পরিস্থিতির মুখে পড়বে, এটা কল্পনাও করতে পারেনি কেউ না। আইআরজিসির প্রধান আজকে তার সেনা সদস্যদের উদ্দেশ্যে লেখা চিঠিতে বলেছেন যে আপনারা বিশ্বের সবচেয়ে বেশি অস্ত্রধারী সামরিক বাহিনীকে নতজানু করতে সক্ষম হয়েছে। আমেরিকা নতজানু হতে, হাঁটু গেড়ে বসতে বাধ্য হয়েছে, বিরাট ব্যাপার। যাই হোক, আমি আর একটা প্রসঙ্গে কথা বলছিলাম শুরুতেই, কাতারে ইরানের ৩ জন পাইলট আটক আছে। কিভাবে কাতারে ৩ পাইলট আটক হলো? যুদ্ধ শুরু হয়েছিল ২৮ ফেব্রুয়ারি। মার্চের ১ তারিখে কুয়েতে হামলা চালিয়েছিল ইরানের বিমান বাহিনী। মার্চের ২ তারিখে কাতারে হামলা চালিয়েছিল ইরানের বিমান বাহিনী, দুটো SU-24 বোমারু বিমান নিয়ে। SU-24 বেশ ভালো বোমারু বিমান, একসময় খুব ভালো কার্যকর ছিল, এখন মডেল পুরনো হয়ে গেছে, বাট বোমারু বিমান হিসেবে বেশ ভালো বিমান। SU-24 এই মডেলের দুটো রাশিয়ান বিমান, রাশিয়া থেকে পাওয়া ইরানের বিমান। এই দুটো বিমান নিয়ে ইরানের ৪ জন পাইলট কাতারে মার্কিন বাহিনীর বিরুদ্ধে অভিযান চালায় এবং পারস্য উপসাগর দিয়ে উড়ে গিয়ে কাতারে খুব ভালোভাবে অভিযান চালিয়েছিল, খুব ভালোভাবে। অর্থাৎ মার্কিন বাহিনীর তাদের যে টার্গেট ছিল, সেই টার্গেটগুলোতে হামলা চালাতে সক্ষম হয়েছিল ঠিকঠাক মতো। হামলা চালিয়ে ফিরে আসার পথে বলা হচ্ছে কাতারের সামরিক বাহিনীর প্রতিরক্ষা বিমান, আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা দিয়ে বিমান দুটোতে আঘাত করা হয় এবং দুটি বিমানই বিধ্বস্ত হয় এবং ১ জন পাইলট নিহত হন আর ৩ জন পাইলটকে কাতার আটক করেছে। এর আগে বলা হয়েছিল এই সমস্ত পাইলট সব মারা গেছে, ১ জন পাইলটের লাশ ইরানে গেছে আর ৩ জন পাইলটের লাশ দেয়নি। কিন্তু এখন খবর জানা যাচ্ছে যে এই ৩ পাইলট কাতারের কারাগারে আটক আছে, কাতার ইরানকে দেয়নি। আমি নিশ্চিত কাতারের সাথে ইরানের যে সম্পর্ক তাতে দিয়ে দেওয়ার কথা, এখানে আমেরিকায় হয়তো বাধা দিচ্ছে,
যার কারণে কাতার হয়তো ইরানের কাছে হ্যান্ড ওভার করতে পারছে না 3 পাইলটকে। ইরান এই জন্য আজকে আন্তর্জাতিক রেড ক্রস সংস্থা, যেটা সেই সংস্থার প্রধানকে চিঠি লিখেছে এবং বলেছে যে আমাদের এই 3 পাইলটকে আমাদের কাছে ফেরত দেওয়া হোক, অন্তত পক্ষে তাদের পরিবার পরিজনের সাথে যোগাযোগ করার ব্যবস্থা করা হোক, এবং জেনেভা কনভেনশন অনুযায়ী তাদের যে যুদ্ধবন্দী হিসেবে তাদের সাথে যে ব্যবহার করার কথা, তাদের যে ট্রিটমেন্ট দেওয়ার কথা, তাদের যে সমস্ত অধিকার থাকার কথা, অধিকার দেওয়ার কথা, সেগুলো দেয়া হোক। কিন্তু সেগুলো দেওয়া হচ্ছে না। এমনকি তারা যদি মারাত্মক রকমের আহত হয়ে থাকে তাহলে তাদের চিকিৎসার জন্য প্রয়োজনে আমাদের কাছে হস্তান্তর করা হোক। এগুলো কিন্তু হতেই পারে, দেখা যাক এখন কি হয়। বাট ইরানের 3 পাইলট কাতারে আটক আছে এবং তারা জীবিত আছে, এতটুকু জানা গেল, বোঝা গেল। আজ না হোক কাল, কাল না হোক পরশু তারা হয়তো মুক্তি পাবে। সুপ্রিয় দর্শক, আলোচনা শেষের পর্যায়ে এখন দুটো ছোট ছোট বিষয় নিয়ে আলোচনা করে শেষ করব। একটা হচ্ছে আব্বাস আরাকচিকে জিজ্ঞেস করা হয়েছে, সাংবাদিকরা জিজ্ঞেস করেছে যে ইসলামাবাদ সমঝোতার স্মারক সই হয়েছিল 17 জুন, এখন এর মেয়াদ তো শেষ হয়ে যাবে রোববার 16 আগস্ট, 60 দিনের মেয়াদ ছিল, এখন কি যুদ্ধবিরতির মেয়াদ বাড়াবেন? তখন আসলে আব্বাস আরাকচি খুব জিনিয়াস, টপ ডিপ্লোম্যাট ইরানের। তিনি বলেছেন যে এই যে ইসলামাবাদ সমঝোতার স্মারক, এতে তো যুদ্ধবিরতির কথা নেই, এতে ছিল যুদ্ধ অবসানের কথা। এই সমঝোতার স্মারক সই করার মধ্য দিয়ে যুদ্ধের অবসান অর্থাৎ যুদ্ধের সমাপ্তি ঘোষণা করা হয়েছে। তা যুদ্ধের সমাপ্তি যখন ঘোষণা করা হয় তখন তার মেয়াদ বাড়ানোর সুযোগ থাকে কোথায়? এ তো যুদ্ধবিরতি ছিল না যে আমরা মেয়াদ বাড়াবো, এটা যুদ্ধের অবসান ঘটানোর কথা ছিল। যুদ্ধের অবসান ঘটানোর কথা বলে আমেরিকা আবার যুদ্ধ শুরু করেছে, তার মানে তারা এই সমঝোতার স্মারক লঙ্ঘন করেছে। এখন তাদেরকে যুদ্ধবিরতি না, যুদ্ধ অবসান ঘটাতে হবে এবং এই সমঝোতা আবার ফিরে আসতে হবে। এটাই হলো পথ, যুদ্ধবিরতির মেয়াদ বাড়ানোর কোনো সুযোগ নেই, পথ নেই। ব্যাপারটা যদি তাই হয় তাহলে কিন্তু এখানে একটা ভালো ইঙ্গিত আছে। তার মানে হচ্ছে ইরান যুদ্ধবিরতি চায় না, যুদ্ধবিরতি আর বাড়াবে না। এর মানে হচ্ছে ইরান যে কোনো সময় মধ্যপ্রাচ্যে মার্কিন বাহিনীর উপর হামলা চালাতে পারে, এমনকি ইসরায়েলের উপর হামলা চালাতে পারে। আমি যে কথা একটু আগে বলেছি, ইরান ভেতরে ভেতরে এরকম প্রস্তুতি নিচ্ছে বলা হচ্ছে, এবং ইরানের সর্বোচ্চ নেতা তো বলেছেনই যে তোমাদের যদি প্রয়োজন না মিটে থাকে তাহলে আবার হামলার জন্য প্রস্তুতি নাও, হামলা চালাও। সামরিক বাহিনীকে স্বাধীনতা দিয়েছেন ইরানের সর্বোচ্চ নেতা। অতএব মনে করা হচ্ছে, ধারণা করা হচ্ছে মধ্যপ্রাচ্যে বড় রকমের অভিযান চালাতে পারে ইরান। এদিকে ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু গতকাল ব্রিটেনকে যে প্রথম পরমাণু শক্তিধর ইসলামী প্রজাতন্ত্র বলে কটাক্ষ করেছিলেন, ব্যঙ্গ করেছিলেন, তার জবাব দিয়েছে ব্রিটিশ সরকার। তারা বলেছে নেতানিয়াহুর এই বক্তব্য কোনোভাবেই গ্রহণযোগ্য হতে পারে না। এই বিষয়টা আনুষ্ঠানিকভাবে ইসরায়েল সরকারের কাছে তুলেছে তারা। নেতানিয়াহুর এই বক্তব্যের ভেতর দিয়ে মোটামুটি ভাবে ধারণা করা হচ্ছে যে ব্রিটেনের সাথে ইসরায়েলের সম্পর্কের খানিকটা অবনতি ঘটলো। একথা ঠিক যে আরো 10 বছর আগে ব্রিটেনের সাথে ইসরায়েলের যে সম্পর্ক ছিল, আজকের দিনে কিন্তু ব্রিটেনের সাথে ইসরায়েলের সেই রকম সম্পর্ক নেই, চেঞ্জ হচ্ছে এবং আরো অনেক বেশি চেঞ্জ হবে এটা বলা যাচ্ছে। ব্রিটেনের যে মাইগ্রেশন, মুসলিম জনসংখ্যা বৃদ্ধি পাওয়া, মুসলমানদের হাতে বিভিন্ন পর্যায়ে ক্ষমতা যাওয়া এবং ব্রিটেনে প্রচুর পরিমাণে ইহুদি বিরোধী মনোভাব তৈরি, সমস্ত সবকিছু মিলে আমরা মনে হয় খুব বেশি দিন লাগবে না দেখতে পারবো ব্রিটেনের সাথে ইসরায়েলের সেই সম্পর্ক আর নেই। অথচ এই ব্রিটেন কিন্তু ইসরায়েলকে প্রতিষ্ঠার প্রধান নায়ক। সুপ্রিয় দর্শক, এখনকার আলোচনা এখানে শেষ করতে চাইছি। আলোচনা শেষের আগে আপনাদের মতামত জানতে চাই যে এই যে সংযুক্ত আরব আমিরাত এবং আরো কোন কোন মধ্যপ্রাচ্যের দেশ ইরানের সাথে অর্থের বিনিময়ে সম্পর্ক ঠিকঠাক করতে চাইছে এবং ইরান যা তার হামলা না চালায় তার একটা ব্যবস্থা করতে চাইছে। যদিও আরব আমিরাত এই বক্তব্য অস্বীকার করছে, কিন্তু আপনাদের কাছে কি মনে হয় যে এই ঘটনা সত্য হতে পারে এবং আসলে কি তারা অর্থ দিয়ে ইরানের পক্ষ থেকে হামলা বন্ধ করতে পারবে? কি মনে হয়, নাকি ইরান প্রতিশোধ নেবেই? আপনাদের মতামত জানিয়ে কমেন্টে লিখতে পারেন। আর ভিডিও ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার করবেন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথেই থাকবেন। দর্শক, এখনকার আলোচনা এখানে শেষ করছি। আপনারা সবাই অনেক অনেক ভালো থাকুন। আল্লাহ হাফেজ।